নির্যাতনের ঘটনা কিন্তু তখন আপনার কুমিল্লার যে কুমিল্লা থেকে আরম্ভ করে 2021 সালে কুমিল্লার প্রতিটি মন্দির ভস্মীভূত হয়েছে। চৌমোহনীতে ইসকনের সন্ন্যাসী মারা গেছে। তারপরে আপনার চাঁদপুরে প্রচুর মন্দির ভাঙচুর হয়েছে। আপনার নড়াইলে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনার ঠাকুর পাড়া, রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, শিয়ালি, যশোরের অভয়নগর, সমস্ত বাংলাদেশের বিভিন্ন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু ভারত একটা বাক্য বলেনি। 2008 মানে এই যে 5 তারিখে, এই যে 2024 সালের 5 তারিখের পরের থেকে ওনারা মাইনরিটি ইস্যু নিয়ে ব্যাপক সোচ্চার এবং এটা নিয়ে অনেক কথা বলছেন। তো এই 5 তারিখের পরে কি মানে হিন্দু নির্যাতন কি ওই 2008 থেকে 2023-এর সময়ের থেকে অনেক বেশি হয়েছে? মোটেও না, তার 100 ভাগের 1 ভাগও না। কিন্তু এখন মানে বলছে কেন? তাদের মানে মূল এইটা হিন্দু না, তাদের মূল সমস্যাটা হচ্ছে শেখ হাসিনা। তারা শেখ হাসিনার এখান থেকে লজ্জাজনকভাবে বিদায়, এই বিদায়টাকে তারা নিজেদের বিদায় মনে করছে। যে কারণে এই পরাজয়টা তারা নিজেরা মনে করে নিয়ে তারা তো আওয়ামী লীগ কোনো ইস্যু পানে না। সবসময় মানে দেখি যে বাংলা ওই হিন্দু মাইনরিটি হিন্দু এইটাকে বিশ্বব্যাপী একটা প্রচারণার সুযোগ আছে এবং মাইনরিটির ইস্যুর কথা বললে পরে সারা বিশ্ব খায়, যে কারণে হিন্দুদের কথা বলতেছে এখন তারা। এবং এরা কিন্তু আবার হিন্দু সমস্যার সমাধানও চায় না, যে একটা সলিউশনের পন্থা যে আপনারা যে এই করে একটা সলিউশন করে দেন, সেটাও না। তারা আওয়ামী লীগের মধ্যে রেখে তারা সুবিধাটা নিতে চায়, যে কারণে এই কথাগুলো বলছে। আসলে কি ইন্ডিয়া বাংলাদেশের হিন্দুদের ভালো চায়? কি মনে হয়? বাংলাদেশের হিন্দুদের 1947 থেকে যদি এখন পর্যন্ত দেখি, বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের কোনো ভালো ভূমিকা আমরা দেখিনি একবার। আচ্ছা, তারপরেও বাংলাদেশের হিন্দুরা দেখি ভারতের প্রতি খুব দুর্বল, এটা কেন? আচ্ছা, ভারতের প্রতি দুর্বল দুটো কারণ। সেটা হচ্ছে যেমন বাংলাদেশের মুসলিমরা আরবে যাচ্ছে, তারা ওইখানে হজ করার জন্য, যে কারণে আরবের প্রতি তাদের একটা আনুগত্য থাকে। বাংলাদেশের হিন্দুদের হচ্ছে তীর্থকেন্দ্রগুলো সবই ভারতে। তারপরে সেখানে হচ্ছে ওই যে গয়াধাম আছে, যেটা পিণ্ডদান থেকে আরম্ভ করে সমস্ত কিছু। একই সঙ্গে আত্মীয়, বহু মানুষের আত্মীয় ভারতে এবং বাংলাদেশে, দুই আত্মীয়তার সম্পর্ক। একই সঙ্গে ভারতীয় সংস্কৃতিটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত, মানে বাংলাদেশি হিন্দুদের এবং ভারতীয় হিন্দুদের সংস্কৃতি একই সংস্কৃতি। এই কারণে এবং একই সঙ্গে বেড়ানোর, যেহেতু বাংলাদেশের তো মানুষ আমেরিকা, লন্ডন যেতে পারে না, পাশের দেশে একটু ঘুরতে যাওয়া, ওই তীর্থকেন্দ্রে যাওয়া, নানা কিছুর জন্যই ভারতে যেতে হয়, এই কারণেই, তাছাড়া অন্য কোনো কারণ। আচ্ছা, এখন যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারত কথা বলছে, এটা কি তারা স্বপ্রণোদিত হয়ে নাকি কোনো দল তাদেরকে এটার দ্বারা উদ্বুদ্ধ করছে কথা বলতে? এটা মূলত হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা সম্পর্ক ছিল খুব মানে অন্তর্বাহিরে দুইভাবেই, এবং এইখান থেকে শেখ হাসিনা এইভাবে লজ্জাজনকভাবে বিদায় হবে এই জিনিসটা তারা কখনো কল্পনা করে নাই। এবং এটা তাদের গোয়েন্দা ব্যর্থতা থেকে আরম্ভ করে তাদের রাজনৈতিক দূরদর্শিতার ব্যর্থতাও তারা মনে করে। মূলত এই ব্যর্থতা থেকেই তারা কাজ করছে। তারা মাইনরিটিদের নিয়ে চিন্তিত না, চিন্তিত হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে চিন্তিত। আচ্ছা, বাংলাদেশের হিন্দুরা বেশিরভাগ সময় আওয়ামী লীগের প্রতি খুব দুর্বল, বা আওয়ামী লীগে হিন্দুদের নিয়ে খুব কথা বলে বা কাজ তারা বলতে চায়, তো এটার পিছনে আসলে কি কারণ? আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের কোনোদিন কোনো উপকার করে নাই, বরং যত ক্ষতি সব আওয়ামী লীগের দ্বারা। আপনি এনিমি প্রপার্টি করে হিন্দুদের সম্পত্তি কেড়ে নেওয়া, সেটাও আওয়ামী লীগের করা। তারপর আপনি যদি এই যে বিভিন্ন জায়গায় যে মঠ মন্দিরে হামলা, আপনি যদি আমার ফাঁসি চাই নামে একটা বই আছে মতিউর রহমান রেন্টু, সেখানে দেখবেন উনি বলছেন 92 সালের একটা ঘটনা বলছেন যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন একটু হট্টগোল হচ্ছিল, তখন উনি মতিউর রহমান রেন্টু বলছেন শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে সেই সময় 5 লাখ টাকা দিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। এবং উনি নিজে স্বীকার করেছেন যে আমি সেই টাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিববাড়ি, তারপর হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, গৌরী মঠ সহ ঢাকার প্রত্যেকটি মন্দির উনি নিজে থেকে নিজে টাকা দিয়ে এগুলো লোকজন দিয়ে পুড়িয়েছেন। তার মানেটা কি? তিনি হচ্ছে শেখ হাসিনা হচ্ছে হিন্দুদেরকে ভিকটিম তৈরি করে ঢাল হিসেবে ব্যবহার করে, মানে নানাভাবে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেইটা, যেমন জঙ্গিবাদের কথা, নিজেরাই 10টা হিন্দু গ্রামে হামলা করবে, হামলা করে সেইটা প্রচার করতে চায় দেশে জঙ্গি বেড়ে যাচ্ছে, মৌলবাদী বেড়ে যাচ্ছে, আমি বৈধ হই অবৈধ হই, আমি যদি ক্ষমতায় না থাকতে পারি তাহলে কিন্তু দেশের জঙ্গিবাদ বেড়ে যাবে। অতএব আমার ভোটের না হলেও আমার চেয়ারটা যেন সুরক্ষিত থাকে, আমি যেন জঙ্গিবাদ এবং মৌলবাদ বন্ধ করতে পারি। এবং তারা কিন্তু এই ব্যাপার সফল, বিভিন্ন দেশ এইটাই স্বীকার করেছে যে হ্যাঁ শেখ হাসিনা জঙ্গিবাদ এবং মৌলবাদ তিনি দমন করতে পেরেছেন, কিন্তু বাস্তবতা আছে অপকর্মটা করেছেন তিনি নিজেই। তারপরেও হিন্দুরা আওয়ামী লীগের প্রতি দুর্বল। আচ্ছা, এই দুর্বলতার পিছনে কারণটা হলো শেখ হাসিনা অতি চতুর, যে জিনিসটা অন্যান্য দলগুলো গ্রহণ করে না। সে তার দলে বেশ কিছু হিন্দু ব্যক্তিকে রেখে তাদের দ্বারা কিছু সুবিধা টাকা পয়সা দিয়ে, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়েক শত নেতাকে তারা টাকা পয়সা দেয়, তাদের অফিস কিনে দিয়েছে, যেটা অন্য কোনো দল হিন্দুদেরকে সেই সুযোগ দেয় না। কিছু হিন্দুদেরকে এমপি বানায়, যেটা বিএনপির সময় অনলি একজন এমপি ছিল, আর আওয়ামী লীগ অন্তত 17-18 জনকে দেয়।
তারপরে এই যে হিন্দু কল্যাণ ট্রাস্ট, সেই ট্রাস্টের অধীনে যে টাকাগুলো দেয় সেটা হিন্দু নেতাদের মাধ্যমে দেয়, যে কারণে সাধারণ হিন্দুরা তাদের কাছে জিম্মি হয়ে থাকে। যে মানে এই বিভিন্ন কারণে, এই জিম্মি থাকার কারণেই হিন্দুরা স্বাধীনভাবে তারা কিছু করতে পারেনি। বাংলাদেশে যে ইসকন, এটা কি আওয়ামী লীগের প্রোডাক্ট মনে হয় কিনা? না, ইসকন একটা ইন্টারন্যাশনাল সংগঠন এবং এইটা অপপ্রচার কিন্তু আওয়ামী লীগের দ্বারাই। তারা মনে করছে ইসকনের এই অপপ্রচারটা করে ইসকনের গায়ে আঘাত করলে সারা বিশ্ব থেকে হইচই হবে, এবং এইটাও আওয়ামী লীগের একটা অপকৌশল। ইসকন একটা ধর্মীয় সংগঠন এবং তারা ওই নাম জপ কীর্তন ছাড়া ওই মন্দিরের বাইরে তারা যেতে চায় না, কিন্তু এইটাকেও ইসকন থেকে একজন বহিষ্কৃত লোককে তারা সামনে ঢাল রেখে আজকে সারা পৃথিবী জুড়ে এই ইসকনের বিরুদ্ধে অপপ্রচার করছে। ইসকন কিছুই না, ইসকন মানে কোনোভাবেই, অনেকে এটা নিয়ে ইসকন নিয়ে অনেক ভয় পায়, কিন্তু বাস্তবতা ইসকনের মন্দিরে গিয়ে দেখবেন তো এদের দ্বারা রাস্তায় মানববন্ধনও করানো যায় না, তারা ওই পরকাল নিয়ে ব্যস্ত। তাহলে আমরা তো দেখলাম যে সম্প্রতি ইসকনের অসংখ্য লোকজন রাস্তায় আসে, সেটা কিভাবে? ইসকন থেকে কোনো লোক রাস্তায় আসে নাই, যা আসছে সনাতন জাগরণী মঞ্চের ইসে, এবং সেটা তো আপনারা জানেনই যে কারা অর্গানাইজ করেছে, কারা বাস ভাড়া দিয়েছে। এই যে লক্ষ লক্ষ লোক তার এমনি এমনি আসে নাই, তাদের বাস ভাড়া দিয়ে নিতে হয়েছে, তাদের খাবার দাবার দিতে হয়েছে, তাদের পয়সা দিতে হয়েছে। আচ্ছা, এই এক কথা একটু বলবেন যে হিন্দুরা কি আওয়ামী লীগের কাছে সেফ কিনা? মোটেও না, এবং আওয়ামী লীগের কাছ থেকে হিন্দুরা যত ক্ষতির শিকার হয়ে গেছে, বিএনপি জাতীয় পার্টি জামাতের কাছ থেকে ততটা ক্ষতির কারণ হয়নি। সবচাইতে অনিরাপদই হচ্ছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের জন্মটাই হচ্ছে হিন্দুদেরকে ধ্বংস করার জন্য। যেটা আওয়ামী লীগের জন্ম হচ্ছে 1955 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমালয়, এবং সেই দিন আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটা বাদ দেবে কেন, সেই কেন বলতে গিয়ে ওনারা বলেছেন যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে, হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেইল করতে হবে, সেই কথাই বলেছে। আচ্ছা, শেষ প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা কি শুধুমাত্র আওয়ামী লীগকেই ভোট দেয় নাকি অন্যান্য দলকেও ভোট দেয়? বাংলাদেশের হিন্দুরা সবাইকে ভোট দেয়, সব দলকেই। এমনকি 1991 সালে আমাদের রাজবাড়ির 2 আসন ডাক্তার আজাদ, যিনি জামাতে ইসলাম থেকে জিতেছিলেন, ওইখানে জামাতে ইসলামের কোনো ভালো নাই, মানে কমিটিও ছিল না। সেখানে ব্যাপকভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ, মানে হিন্দু মুসলিম মিলে বৌদ্ধ খ্রিস্টান সবাই একচাটিয়া তাকে ভোট দিয়ে জিতিয়েছে, এবং আওয়ামী লীগ কিন্তু সেখানে জিতে নেই। আচ্ছা, তাহলে কি বলতে চাচ্ছেন যে হিন্দুরা জামাতকেও পছন্দ করে? জামাতকেও ভোট দেয়, বিএনপিকেও ভোট দেয়, এমনকি ইসলামী আন্দোলন যারা আছে তাদেরকেও পাখা মার্কার ভোট দিয়ে আমরা দেখেছি হিন্দুরাই করেছে। আমরা দিলওয়ার হোসেন সাইদিকে জিতিয়েছে, তার ছেলেকে জিতিয়েছে ওখানকার হিন্দুরা। আচ্ছা, হিন্দু জাতিটা কি আসলে বাংলাদেশে রাজনীতির একটা টার্ম কাট কিনা সব দলের কাছে? হ্যাঁ, হিন্দু এই একটা রাজনৈতিকভাবে ব্যবহার, সব দল তো আর ব্যবহার করে না, ব্যবহার করেছে শুধু আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, এবং ভারতীয় কিছু রাজনৈতিক নেতারাও এই একই কাজ করছে। আমি সেই কারণে বলছি এই ট্রাম্প কার্ডটা বাতিল করে দেওয়া সম্ভব হতো যদি সেপারেট ইলেকটোরেট সিস্টেম করা যেত। তাহলে সেপারেট ইলেকটোরেট হলে ওই শেখ হাসিনা ওখানে নির্বাচিত হতে পারতো না, কারণ ওখানকার হিন্দুরা যদি তার ভোটার না হয় তাহলে উনি কিন্তু পুনর্মুষিকভাবে একজন সাধারণ নাগরিক হয়ে যেত। তার উনি যদি নির্বাচিত না হয় তাহলে আওয়ামী লীগের অবস্থা কী হয় তা আপনি জানেন। তো সেই কাজটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলরা সেই সুবিধাটা গ্রহণ করেনি। তারা যদি করতো তাহলে আজকে এই ফ্যাসিবাদের জন্ম হতো না। তো বাংলাদেশে একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তো ঐক্য যদি হতে হয় সেখানে মুসলিমও থাকা দরকার, সেটা নাই কেন, কি মনে হয়? এটার প্রেক্ষাপট হলে এই দলটা করে দিয়েছেন শেখ হাসিনা। এটা হচ্ছে 1988 সালে যখন এরশাদ সাহেব যখন রাষ্ট্রধর্মে ইসলাম করলেন, তখন আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি 3 দলই এর বিরোধিতা করেছে। পরে আওয়ামী লীগের মুসলিমরা বলছে না, আমরা এটার বিরোধিতা করি না, আমরা এটা থাকতে হবে। তখন দেখলো যে 2 কুল রক্ষা করতে গেলে তাদের এই তথাকথিত যারা হচ্ছে অসাম্প্রদায়িক এবং হচ্ছে সুশীল সমাজ, তাদেরকে সন্তুষ্ট রাখতে গেলে এবং হিন্দুদের সন্তুষ্ট রাখতে গেলে একটা কাজ করা দরকার। এই আওয়ামী লীগের হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান এই 3 গ্রুপকে আলাদা করে দিয়ে একটা ওই ছাত্রলীগ যুবলীগের মতো একটা টিম করে দেওয়া হলো, এবং এটা শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা স্বীকারও করেছেন যে তোমরা এটাকে নিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল এবং 72 সংবিধান ফিরে যাওয়ার জন্য আন্দোলন করবা, আর আমরা যেটা চুপচাপ থাকলাম। এবং এই কাজটাই দীর্ঘদিন ধরে করছিল। 2008 সালে আবার শেখ হাসিনা আওয়ামী লীগ বললো যে না, এখন এই দাবিটা করা যাবে না, এখন তোমরা অন্য দাবি নিয়ে করো, এখন এইটাকে আমরা বহাল রাখবো। অর্থাৎ ওই পুতুল নাচের মতো ঐক্য পরিষদ আওয়ামী লীগের যেভাবে সুতা দিয়ে নাচায় সেমনি নাচে, এটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। তাহলে এই ঐক্য পরিষদটা আসলে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করে কিনা? এই যে গত 2 দিন আগেও আপনার সমকাল একটা অ্যানালাইসিস করছে, তারা 2000-এর উপরে একটা বলছে যে বাংলাদেশে মাইনরিটি নির্যাতন হয়েছে, সাম্প্রদায়িক নির্যাতন। তো ওনারা বলছেন যে যতগুলো তদন্ত করছেন, বলছেন যে শতকরা 45% সঠিক, তার মানে শতকরা 55% হলো মিথ্যা। তার মানে মিথ্যা তথ্য যে ভারতের গুজবের জন্য, যেটা নিয়ে ভারতের আধিপত্য নিয়ে কথা বলে, সেই মিথ্যা গুজব তো এখান থেকেই যাচ্ছে এবং এখান থেকেই পাঠাচ্ছে তারা। থ্যাংক ইউ।